কলকাতা শহরের কোলাহল থেকে অনেক দূরে বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম পলাশপুর। গ্রামের নাম পলাশপুর হলেও পলাশ ফুলের দেখা মেলে কালে ভদ্রে, বরং তার বদলে গ্রাম জুড়ে রয়েছে বিশাল বিশাল প্রাচীন সব গাছপালা আর তাদের ছায়ায় ঢাকা পড়া পুরনো সব বাড়ি। এই গ্রামেই সময় যেন থমকে আছে, আধুনিকতার ছোঁয়া এখানে তেমন লাগেনি। কাঁচা রাস্তার ধার দিয়ে ছোট ছোট মাটির বাড়ি, মাঝে মাঝে দু একটা পুরনো দিনের দোতলা দালান বাড়ি, এই নিয়েই পলাশপুর। গ্রামের ঠিক বাইরেই রয়েছে এক বিশাল দিঘি, যার নাম শাওলা দিঘি। শোনা যায় এই দিঘির বয়স নাকি গ্রামের বয়সের থেকেও বেশি। আর এই দিঘি আর তার চারপাশের জঙ্গলকে ঘিরে রয়েছে নানা লোককথা, নানা ভৌতিক কাহিনী। এই পলাশপুর গ্রামেই আমার জন্ম। ছোটবেলা কেটেছে এই গ্রামের ধুলোমাখা পথে খেলে, দিঘির জলে সাঁতার কেটে। তবে বড় হওয়ার সাথে সাথে গ্রামের প্রতি সেই টানটা ফিকে হয়ে এসেছিল। পড়াশোনার জন্য শহরে চলে আসা, তারপর চাকরি, বিয়ে, সংসার সব মিলিয়ে গ্রামের সাথে যোগাযোগটা প্রায় ছিন্নই হয়ে গিয়েছিল। বাবা মা মারা যাওয়ার পর গ্রামের বাড়িটা খালিই পড়েছিল। বছরে একবারও যাওয়া হয়ে উঠত না। প্রায় 15 বছর পর এক অভিশপ্ত বর্ষায় আমার আবার পলাশপুরে ফিরে আসতে হলো, আমার স্ত্রী রীতা আর আমার 7 বছরের ছেলে অর্ককে নিয়ে। কারণটা ছিল আমার চাকরি চলে যাওয়া। একটা বড় কোম্পানির উঁচু পদে চাকরি করতাম, কিন্তু হঠাৎ করেই কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়ায় এক ঝটকায় আমার মতো অনেককে ছাঁটাই করে দেওয়া হলো। শহরের বিপুল খরচের বোঝা আর টানতে না পেরে শেষে গ্রামের বাড়ির পথ ধরা ছাড়া আর কোনো উপায় ছিল না। গ্রামের বাড়িতে যখন পৌঁছলাম তখন সন্ধ্যা হব। বর্ষার ভেজা হাওয়া আর ঝিঞ্ঝি পোকার ডাকে কেমন একটা গা ছমছমে পরিবেশ। আমাদের পুরনো দোতলা বাড়িটা যেন ভূতের বাড়ির মতো দাঁড়িয়ে আছে, আগাছায় ভরে গেছে চারপাশ। দরজা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগলো। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে যা হয়। রীতা আর অর্ক দুজনেই বেশ ঘাবড়ে গিয়েছিল। ওদের অভয় দিয়ে বললাম একটু গুছিয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি নিজেও জানতাম শুধু বাড়ি গুছিয়ে নিলেই সব ঠিক হবে না। মনের মধ্যে যে ঝড়ো বইছে তাকে শান্ত করা এত সহজ নয়। পলাশপুরে আমাদের নতুন জীবন শুরু হলো। প্রথম কয়েকটা দিন বাড়ি পরিষ্কার করতেই কেটে গেল। গ্রামের কয়েকজন লোক ডেকে বাড়ির চারপাশের জঙ্গল সাফ করালাম। রীতা তার শহুরে অভ্যেস ভুলে গিয়ে ধীরে ধীরে গ্রামীণ জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। অর্ক প্রথম দিকে মনমরা হয়ে থাকলেও গ্রামের খেলার সাথী পেয়ে যাওয়ায় তার মন বসে গেল। কিন্তু আমার মনের শান্তি কিছুতেই ফিরছিল না। রোজ রাতে বিছানায় শুয়ে ছাদের কড়িকাঠের দিকে তাকিয়ে থাকতাম আর ভবিষ্যতের চিন্তায় ডুবে যেতাম। এই গ্রামে আমার কোনো রোজগারের পথ নেই, জমানো টাকাও দ্রুত ফুরিয়ে আসছিল। এরই মধ্যে একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ ঘুম ভেঙে গেল একটা কান্নার শব্দে। প্রথমে ভাবলাম হয়তো বৃষ্টির শব্দের সাথে অন্য কোনো আওয়াজ গুলিয়ে ফেলছি, কিন্তু কান পেতে শুনতেই বুঝলাম না, স্পষ্ট কান্নার শব্দ, একজন মহিলার কান্নার আওয়াজ। মনে হচ্ছে যেন আমাদের বাড়ির পেছনের বাগান থেকেই আওয়াজটা আসছে। বুকটা ধড়াস করে উঠল। এত রাতে বাগানে কে কাঁদবে? চোর ডাকাতের ভয়ে উঁকি দিল মনে। সন্তর্পণে বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু বৃষ্টির জন্য বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। কান্নার আওয়াজটা তখনও একটানা হয়ে চলেছে, একটা করুণ হাহাকারের মতো কান্না। হঠাৎ করেই কান্নাটা থেমে গেল। সব চুপচাপ, শুধু বৃষ্টির শব্দ। আমার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। আমি কি তাহলে ভুল শুনেছি, নাকি মনের ভুল? পরদিন সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনাটা রীতাকে বললাম। ও হেসে উড়িয়ে দিয়ে বলল, তুমি আজকাল বড্ড বেশি চিন্তা করছো তো, তাই হয়তো মনের ভুল। আমিও সেটাই বিশ্বাস করার চেষ্টা করলাম, কিন্তু সেই রাত ছিল শুরু মাত্র। এরপর থেকে প্রায় প্রতি রাতেই আমি ওই কান্নার আওয়াজ শুনতে লাগলাম। বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমার রাতে কান্নার আওয়াজটা আরও স্পষ্ট আর করুণ শোনাত। আমি নিশ্চিত হলাম যে এটা আমার মনের ভুল নয়।
গ্রামের চায়ের দোকানে একদিন এই বিষয়টা তুললাম। আমার কথা শুনে দোকানের কয়েকজন বয়স্ক লোক একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগল। দোকানের মালিক হরিকাকা আমার কাছে এসে ফিসফিস করে বললেন, বাবু, ওসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না, যা শুনছেন চুপচাপ শুনে যান, ওদিকে নজর দেবার দরকার নেই। আমি অবাক হয়ে বললাম, কেন, ব্যাপারটা কি? হরিকাকা ইতস্তত করে বললেন, লোকে বলে ও হলো নিশুতি রাতের কান্না। অনেক বছর আগে আপনাদের ওই বাগানের পেছনের আম গাছটায় নাকি এক নূতন বউ গলায় দড়ি দিয়ে মরেছিল। তারপর থেকেই নাকি অমাবস্যা পূর্ণিমায় তার কান্না শোনা যায়। এই কথা শুনে আমার গা শিরশির করে উঠল। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু হরিকাকার বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা আমার যুক্তিবাদী মনকেও নাড়া দিয়ে গেল। বাড়ি ফিরে রীতাকে সব বললাম। ও ভয় পেয়ে গেল, বলল, চলো আমরা এই বাড়ি ছেড়ে দিই, অন্য কোথাও চলে যাই। আমি ওকে বোঝালাম এখন আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, আর তাছাড়া এসব হলো গাঁজাখুরি গল্প, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মুখে যতই সাহস দেখাই না কেন, আমার নিজের ভেতরটা ভয়ে শুকিয়ে যাচ্ছিল। রোজ রাতে কান্নার আওয়াজটা যেন আমার বুকের ভেতর হাতুড়ির ঘা মারত। অর্কও মাঝে মাঝে রাতে চমকে উঠত, বলতো, বাবা, কি যেন কাঁদছে। আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে থাকাটা আর নিরাপদ নয়, কিন্তু কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একদিন রাতে কান্নার আওয়াজটা অসহ্য হয়ে উঠল। আমি আর থাকতে না পেরে হাতে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। রীতা অনেক বারণ করল, কিন্তু আমি শুনলাম না। বললাম, আজ এর শেষ দেখে ছাড়ব। বাগানের দিকে এগিয়ে যেতেই ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা আমার মুখে এসে লাগলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় দেখলাম বাগানের পেছনের সেই বিশাল আম গাছটা যেন একটা কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। কান্নার আওয়াজটা ওই গাছটার কাছ থেকেই আসছে বলে মনে হলো। আমি সাহসে ভর করে আরো এগিয়ে গেলাম। গাছের নিচে গিয়ে টর্চের আলো ফেলতেই যা দেখলাম, তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম আম গাছের একটা মোটা ডালে সাদা শাড়ি পরা একটা ছায়ামূর্তি বসে আছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, আর সে দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি ভয়ে চিৎকার করে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমার শরীরটা যেন অবশ হয়ে গেছে। আমি এক পাও নড়তে পারছিলাম না। ছায়ামূর্তিটা হঠাৎ কান্না থামিয়ে আমার দিকে তাকালো। ওর মুখটা চুলে ঢাকা থাকলেও আমি ওর দুটো জলজলে চোখ দেখতে পেলাম। সেই চোখে কোনো মায়া দয়া ছিল না, ছিল শুধু তীব্র ঘৃণা আর কষ্ট। ও আমার দিকে হাত বাড়ালো। ওর হাতের লম্বা লম্বা নখগুলো টর্চের আলোয় চকচক করে উঠল। আমি বুঝতে পারলাম আজ আমার শেষ দিন। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম কয়েক মুহূর্ত কেটে গেলেও কিছুই হলো না। চোখ খুলে দেখি ছায়ামূর্তিটা সেখানে নেই। চারদিকে আগের মতোই নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালাম না, দৌড়ে ঘরে ফিরে এলাম। আমার সারা শরীর তখনও কাঁপছে। রীতা আমাকে ওই অবস্থায় থেকে ভয় পেয়ে গেল। আমি ওকে সব খুলে বললাম। সেই রাতে আমাদের আর ঘুম এলো না। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমরা এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি। পরদিন সকালেই আমি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ নবীন দাদুর কাছে গেলাম। নবীন দাদুর বয়স 100-র কাছাকাছি। গ্রামের ইতিহাস তার নখদর্পণে। নবীন দাদু আমার সব কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যা দেখেছ তা সত্যি। ও হলো মেংলার আত্মা। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। মেংলা ছিল এই গ্রামেরই এক গরিব ঘরের মেয়ে। খুব সুন্দর দেখতে ছিল। ওর বিয়ে হয়েছিল তোমাদের ওই বাড়িতে, কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকেরা ওর উপর খুব অত্যাচার করত।
একদিন সেই অত্যাচার সহ্য করতে না পেরে ও ওই আম গাছে গলায় দড়ি দেয়। আমি বললাম, কিন্তু ও আমার কোনো ক্ষতি করল না কেন? নবীন দাদু বললেন, কারণ তুমি ওর কাছে সাহায্য চাইতে গিয়েছিলে। ও আসলে কারোর ক্ষতি করতে চায় না, ও শুধু ওর কষ্টটা সবাইকে জানাতে চায়। ও মুক্তি চায়। কিভাবে মুক্তি পাবে ও? আমি জিজ্ঞেস করলাম। নবীন দাদু বললেন, ওর শ্রাদ্ধ শান্তি ঠিকমতো হয়নি, ওর আত্মার সদ্গতি হয়নি, তাই ও এখন ওই মায়ার জগতে আটকে আছে। আমি ঠিক করলাম আমি মেংলার আত্মার শান্তির জন্য যা করার দরকার তাই করব। আমি একজন ভালো পুরোহিত ডেকে এনে বাড়িতে শ্রাদ্ধের আয়োজন করলাম। গ্রামের সবাইকে নেমন্তন্ন করলাম। শ্রাদ্ধের দিন রাতে আমি আবার সেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। কিন্তু এবার সেই কান্নায় কোনো হাহাকার ছিল না, ছিল শুধু শান্তি আর কৃতজ্ঞতা। আমি বুঝতে পারলাম মেংলা মুক্তি পেয়েছে। এরপর থেকে পলাশপুরে আর কোনোদিন নিশুতি রাতের কান্না শোনা যায়নি। আমিও ধীরে ধীরে আমার জীবনটাকে আবার গুছিয়ে নিতে শুরু করলাম। শহরে একটা ছোটখাটো কাজও পেয়ে গেলাম, কিন্তু পলাশপুরের সেই ভয়ঙ্কর রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারিনি। সেই রাতের পর থেকে আমি ভূতে বিশ্বাস করি কিনা তা আমি নিজেও জানি না। তবে আমি এটা বিশ্বাস করি যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের জ্ঞান বুদ্ধির বাইরে, আর সেই অজানাকে সম্মান করেই হলো বুদ্ধিমানের কাজ। কেমন লাগলো